তাহলে ডিপ্রেশন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি মনে করতে পারেন হুজুর এগুলা তো ইংল্যান্ড আমেরিকাতে হয়েছে, আমাদের এখানে তো হয় নাই। না, আপনি ভুল করেছেন। বাংলাদেশের হেন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে অন্তত 10 জন ডিপ্রেসড বাচ্চা নাই, অন্তত 10 জন অটিস্টিক বাচ্চা নাই। এবং সেই রেট যদি কমে যেত তাহলে একটা কথা, সেই রেট বাড়ছে। এখন তরুণ প্রজন্ম, আমাদের দায়িত্ব কি? তারা এখন যেই লাইন দিয়ে হাঁটছে সেই লাইন তাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। কেন ডিপ্রেশন আসে, তারা ডিপ্রেসড হচ্ছেও বা কেন, মনে রাখবেন সেটার আগে আপনি দ্বীনের কনসেপ্ট বোঝা বড় জরুরি, ইবাদতের কনসেপ্ট বোঝা জরুরি। আমি যে বলেছি আপনাদেরকে খৌফ এবং জো, খৌফ এবং জো। খৌফ মানি ভয়, খৌফ মানি ভয়, জু মানি খিদা। মানুষের জীবনে দুটি জিনিসের মানুষ নিশ্চিত করতে চায়। একটা হচ্ছে আমার পরিবারের জন্য খাদ্য সরবরাহ, যেন আমার পরিবার খাদ্য সংকটে না পড়ে। আরেকটা জিনিস হচ্ছে মানুষ চায় সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা ভোগ করতে। ক্ষুধা এবং নিরাপত্তা এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি যদি এই দুইটাকে ভালোভাবে নিশ্চিত করতে পারেন, ফ্রাস্ট্রেশন কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু এই দুইটার ডিমান্ড যদি দিন বদিন জটিলতর হতে থাকে, এটা আপনার ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনকে অনেক বেশি কঠিন করে দিবে। আরেকটা বিষয় হয়েছে, আমাদের নবী যখন সমাজ প্রতিষ্ঠা করেছেন, আমার নবী কোঅপারেশন বেসড সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। কোঅপারেশন, একজন আরেকজনকে সহযোগিতা করবে। ওয়েস্টার্নাইজেশন এসে সেই জায়গার মধ্যে কম্পিটিশন ঢুকিয়ে দিয়েছে। কম্পিটিশনের একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে, কিন্তু আমরা নেগেটিভটাই গ্রহণ করেছি। বুঝতে পেরেছেন কিরকম? আমি আপনার সাথে কম্পিট করছি, আপনি ফাইন্যান্সিয়ালি আমার চেয়ে সলভেন্ট, আমার ভাই ফাইন্যান্সিয়ালি আমার চেয়ে সলভেন্ট, চতুর্দিককার প্রেসার, আমার ফ্যামিলি প্রেসার, আমার সমাজের প্রেসার, আমি কম্পিটিশনের মধ্যে লেগে গেছি শুধু আপনাকে বিট করার জন্য। আচ্ছা, এই কম্পিটিশন আলটিমেটলি আমাকে ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে গেছে, এটা একটা বিষয়। এই জায়গার মধ্যে এসে অর্থনীতিবিদ যারা, তারা মনে করেন, তারা এটার নাম দিয়েছেন এইজ অফ প্রোডাক্টিভিটি, আর সাইকোলজিস্টরা এই সময়ের নাম দিয়েছে এইজ অফ অ্যাংজাইটি। এইজ অফ প্রোডাক্টিভিটি, এইজ অফ অ্যাংজাইটি। এখন কেন হয়েছে? আমার আল্লাহ আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, সবাইকে বানিয়েছেন। আমাদের টুল টেবল সম্পর্কে আমার আল্লাহর চেয়ে ভালো তো কেউ জানেন না, আল্লাহই ভালো জানেন। তো আমার আল্লাহ আমাদেরকে এখানে যখন পাঠাচ্ছিলেন, পাঠানোর আগে আম থেকে শুরু করে, জাম থেকে শুরু করে, মূলা থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করেছেন। যাহা কিছু আমাদের প্রয়োজন, ভিটামিনস, প্রোটনস, তারপরে ক্যালোরিজ, প্রোটিন, যা কিছু আমাদের লাগে ব্যবস্থা করেছেন। এতটুকুনের মধ্যে যদি আল্লাহ ছেড়ে দিতেন, আল্লাহ পারতেন। কারণ আমাদের বিবেক বুদ্ধি যে রেশনাল এবিলিটি দিয়েছেন, সেটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে সক্ষম। এবং এই জায়গায় মাদ্রাসার ছাত্র যারা, আপনারা এটা পড়তে পারেন, ইমাম মাতুরিদি, ইমাম আশআরীর মধ্যে এই জায়গার মধ্যে একটা ভালো ইখতিলাফ আছে। বুঝতে পেরেছেন? আমাদের ইমামের মতে যে শুধু আকল থাকলে হয় না, শুধু আকল থাকলে হয় না, নবীরও প্রয়োজন হয়। ইমাম আশআরীর মতে না, রেশনাল এবিলিটি যেটা, সেটা দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে সক্ষম। আমরা ওই ইয়ার মধ্যে না পড়ি। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমার আল্লাহ আপনার রেশনাল এবিলিটির উপর আপনাকে ছেড়ে দেন। এটা আমাদের জন্য, তরুণের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ মেসেজ। উগ্রতা বর্জন করতে হবে। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করছেন, এটা আমাকে বরদাস্ত করতে হবে বেটা। আপনি কেমনে মনে করলেন আমি সব জায়গায়, আমার এমপি মহোদয় আমার সব কথার সাথে যদি একমত পোষণ করে, হয়তো উনি সম্মানের কারণে, মহব্বতের কারণে করবেন, কিন্তু দুই ব্রেইন কখনো একই বিষয়ে একমত পোষণ করতে পারে না। আপনার রেশনাল এবিলিটি, আমার রেশনাল এবিলিটি এক ধরনের না। কথা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আমি চাইতেছি না গুছাইতে। কারণ মাইন্ডসেট তিন প্রকার, হয় আপনি পারসেপটিভ, নয় আপনি কনসেপটিভ, নয় আপনি ইমোশনাল। পারসেপটিভ মাইন্ডসেট ওরা ইন্টেলেকচুয়াল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর। এদেরকে যদি আপনি খেলতে দেন, গাড়ি একটা, এ খেলবে পরে খুলবে আগে। এখন বাবা দিছে মায়ের বেটা তোমার জন্য এত টাকা দিয়ে কিনে, আপনি মেরে লাভ নাই। ওর ভিতরে ডিভাইস ভিন্ন, ও খেলার আগে খুলে দেখতে চাইবে, বিকজ হি ইজ গোয়িং টু বি অ্যান ইন্টেলেকচুয়াল। বুঝতে পেরেছেন? তার যে মেমোরি রেট এটা অনেক হাই, সে পারসেপটিভ।
এরপরে আপনার এখানে কনসেপ্টিভ মাইন্ডসেট আছে। কনসেপ্টিভ মাইন্ডসেটের লোক অনেক প্র্যাকটিক্যাল হয়। আপনি মা বাবা বলে তো 2 মিনিট ধরে বসে না, যায় আর আসে, বসে থাকতে চায় না, সে কিছু করতে চায়, সে কিছু করতে চায়। আপনি যদি তার জন্য এনভায়রনমেন্ট দিতে না পারেন, তাই আপনি আপনার জাতির কনসেপ্টিভ মাইন্ডসেটকে দুলিশাত করে দিয়েছেন। তখন অন্য জাতি কি করে? তখন অন্য জাতি নিজের দেশের মধ্যে পরিস্থিতি ঠিক করে আপনার ব্রেন গুলাকে ড্রেন করে নিয়ে যায়, আপনার ব্রেন গুলাকে ড্রেন করে নিয়ে যায়। কেন? কারণ কনসেপ্টিভ মাইন্ডসেট পারসেপটিভ মাইন্ডসেটের জন্য রিসার্চ দরকার, রিসার্চের জন্য পয়সা দরকার। আমাদের বড় শুধু আমরা রাষ্ট্রের তো একটা ক্ষমতা আছে, রাষ্ট্র তো সবকিছু করতে পারবে না। আমাদের এখানে বড় বড় পয়সাওয়ালা আছে। আমাদের কথা আমেরিকা ইংল্যান্ডের লোকজনও শুনছেন, এটা শুধু মসজিদ বানান আপনারা, আর জায়গায় জায়গায় মাদ্রাসা বানান, শুধু মাদ্রাসা দিয়ে দেশ চলবে না, অনেক কিছু প্রয়োজন। আপনারা যারা স্পেশালি ফ্রম আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউএস, ইউকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, আপনাদেরকে বলবো ঢাকা ইউনিভার্সিটিতে, কুয়েটে টাকা পাঠান, আমাদের কনসেপ্টিভ মাইন্ডসেটের ছেলেপুলে যেন রিসার্চ করতে পারে। কারণ আমি যদি তাকে মাইন্ডসেট দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? আপনার রাষ্ট্রকে যেই জায়গাগুলোতে তার কন্ট্রিবিউট করা দরকার সেই জায়গাগুলোতে সে আসতে হবে, আমি গেলে হবে না। এখন ওই জায়গায় প্ল্যাটফর্মটা তৈরি করার দায়িত্ব আমার। আমি যেমন ইটের রাস্তাকে পাকা করব, ঠিক তেমন ভাবে কনসেপ্টিভ মাইন্ডসেটের লোকের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। এখন আমি যদি ওই রেসপন্সিবিলিটি দিতে না পারি, পৃথিবী তো দাঁড়িয়ে থাকবে না। পৃথিবী অক্সফোর্ড স্কুলে বসে আছে, পৃথিবী ক্যামব্রিজ স্কুলে বসে আছে, পৃথিবী আরো অনেক MIT, আরো অনেক ধরনের ইউনিভার্সিটি গুলো বসে আছে। পৃথিবী কি করবে? পৃথিবী আপনাকে বলবে বেটা আসো $2 লাখ দেবো। কত? $2 লাখ। আপনাকে 20,000 টাকা এখানে কেউ দেয় নাই, দনেও নাই কেউ, আপনাকে $2 লাখ দিয়ে নিয়ে গেছে। 10 বছর রিসার্চ করিয়েছে আপনার ব্রেনটাকে খাইয়ে, সে বলে এবার আমার দেশের মধ্যে তুমি মজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু নেক্সট 200 ইয়ার্স এর জন্য তার লিডারশিপ সে কনফার্ম করে নিয়েছে। কিসের মাধ্যমে? ব্রেইনের মাধ্যমে। বাহুবল দিয়ে লিডারশিপ হয় না, লিডারশিপ ব্রেইন দিয়ে হয়, কনসেপ্টিভ মাইন্ডসেট। তাইলে আমি এই রিয়ালিস্টিক লোকগুলোর জন্য কিছু করতে পারি। ইমোশনাল মাইন্ডসেট, 3 ধরনের মাইন্ডসেট। যাই হোক, তা আমি বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল ল মেরে ফেলো। আমার নবী বলছেন বেটা আমি মারদাঙ্গা হাঙ্গামা করার জন্য আসিনি। বলেন এদের মধ্যে জিজ্ঞাসা করো, কারণ আমার নবীর স্টেটের কাছে অত টাকা পয়সাও নেই যে এদেরকে জেলে দিব। তো জেলে দিলে তো খাওয়াইতে হবে। গোলাম যদি করেন, গোলাম তো আমার নবী শব্দে রাখছে গোলাম, মানে দিস ওয়াজ জাস্ট ইন ওয়ার্ড দ্যাট ইউ আর স্লেভ, বাট ইন লেটার এন্ড স্পিরিট হি ইজ নট এ স্লেভ। ওয়াই? কারণ আমার নবী বলছেন যাহা খাবে তাহা খাওয়াইতে হবে, যাহা পড়বে তাহা পড়তে হবে। তো ইন লেটার এন্ড স্পিরিট ইউ আর নো মোর স্লেভ, দ্যাট নামে স্লেভ। আমার নবী এটা অ্যাবলিশও করতে পারছেন না, কারণ স্টেজের কাছে অত ফাইন্যান্সিয়াল সলভেন্সি নাই। কিন্তু আমার নবী তাদের জন্য একটা কোয়ালিটি লাইফ এনশিওর করতে চাচ্ছে। কি করেছেন আমার নবী? তোমাদের মধ্যে কেউ লেখাপড়া জানে এমন আছে? তো কেউ কেউ হাত তুলেছে। তো এদিকে আসো, তোমরা আমার মদিনা শরীফের 10টা ছেলেকে অক্ষর জ্ঞান দিলে তুমি মুক্ত। ক্যান ইউ ইমাজিন? দিস ইজ দি ফার্স্ট লিটারেসি মুভমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটাই পৃথিবীতে কোন বছরে কি কি আপনাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার বাস্তবায়নের জন্য। সেই উম্মত যদি 1400 বছর আগে পরে এসে সেই উম্মতের শিক্ষা রেট যদি 20% হয়, আমার নবী কি খুশি হবে? দেখেন বেটা, ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ছেন, নবী সুন্নাত হয়েছে, সওয়াব হয়েছে, কিন্তু আমার নবী শুধু এটা দেওয়ার জন্য আসেন নাই। আপনি পুরো বিষয়টা ফিলোসফিটা গ্রহণ করেন। এর পরবর্তীতে এখন সবার কাছে তো ওই জিনিসটা নাই। তো আচ্ছা কেউ কেউ তো টাকা পয়সা আছে, কিছু একটা টাকা পয়সা দিলে আমি বাকিগুলার খরচ বরচ রক্ষা করতে পারবো। তোমাদের মধ্যে কেউ 4,000 দিরহাম দিতে পারবে। 2-3 জনে হাত তুলছে, ওইটা দাও তুমি মুক্ত। বাকিগুলারে আমার নবী হায় হায় চাচ্ছেন মোটিভেট করার জন্য। আমি মানুষ হত্যা করার জন্য আসি না, এটা আমার মটো না, এটা আমার মোটিভ না, অবজেক্টিভ না। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এই অবস্থার মধ্যে নিয়ে গিয়ে আমার নবী মাত্র 450, অর্থাৎ মক্কা শরীফ মদিনা শরীফের 10 বছরে 87টা ছোট বড় যুদ্ধ হয়। সেই যুদ্ধের মধ্যে কয়জন মানুষ মারা যায়? আমি আমার এমপি সাহেবকে জিজ্ঞেস করেছেন, বড় বড় প্রভাবশালী এমপি ছিলেন, বাট হি ওয়াজ দেওয়াজ অ্যান অনেস্ট ম্যান। তো ও বলতেছে আই গট নো আইডিয়া। আল্লাহ জাস্ট ইমাজিন করেন না, আপনারা মধ্যযুগ বলেন না, মধ্যযুগীয় কায়দায়। তো আমি মধ্যযুগের হিস্ট্রি বলছি। এখন আমার নবী মধ্যযুগে
আইনের ক্ষেত্রে কি পরিমাণ সংশোধন এনেছেন। আপনি বলছেন মধ্যযুগীয় বর্বরীয় কায়দায়, কি বর্বর কায়দায়? হাত কাটতে বলেছেন, শরিয়া বললে হাত কাটানি মাথায় আসে কেন? আমার কারণে, আমার কারণে। আপনি দাড়ি টুপি পরে রাস্তার মধ্যে নিয়ে, যেমন আমি not to criticize anybody, just to convey this message to my brother, আমার এক ভাইকে যিনি ওয়াজ তকরীর করেন, ঠিক আছে, ওনাকে পুলিশ স্টপ করেছে, যে কোনো কারণে পুলিশ স্টপ করতে পারে, কিন্তু আপনি যদি চোখ বড় করে এমনি এমনি করে বলেন হ্যাঁ দেখে নিব, বাস দিয়ে মার দিব, তো শরিয়া বলতে আমি বুঝতেছি স্টোনিং। এখন শরিয়ার ডেমনস্ট্রেশন আমাকে দেখেছে, তো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কি করেছে, এটারে তালগুল পাকিয়ে প্রপাগান্ডা বানিয়েছে। দিস ইজ শরিয়া এন্ড দিস ইজ দি ডেমনস্ট্রেশন অফ শরিয়া। এখন আপনি বিহেভিয়ারটা দেখাইতে পারলেন না, আপনি পুলিশকে বলা দরকার ছিল ভাই আমার কোনো দোষ আছে, যাই হোক আপনি আইনের লোক, করলে করেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি যে বিহেভিয়ার দেখিয়েছেন, আমি আমার ভাইকে অনুরোধ করব আপনি অনলাইনে একবার সরি বলে দেন। এই বিহেভিয়ারটা কারো কাম্য না, যেই হোক, আমি হলে আমার জন্য কাম্য না। পজিটিভ চিন্তা করেন। আর জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা, এই দাঙ্গা হাঙ্গামা দিয়ে আপনি জাতিকে ফ্রাস্ট্রেটেড করবেন, ডিপ্রেস করবেন, মেন্টালি অ্যানশিয়াস করবেন, কিন্তু জাতিকে রক্ষা করতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই টোটাল কাজকর্ম করে 13 বছর আমার নবী এই হজ করতে যান। হজের মধ্যে আরাফার ময়দানে আমার নবী বিদায় হজ্জের ভাষণ দেন। হায় হায় হায়, কই 300-400 সাহাবী, কই এখানে বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবী। আমি যখন এমপি মহোদয়কে বললাম যে 10 বছরের 87টা ছোট বড় যুদ্ধে ফ্রম বোথ পার্টিস মাত্র 400 থেকে 500 জন মানুষ হত্যা হয়েছে, আমার বলছে আর ইউ রাইট? আই সেড আই এম রাইট, আই এম নট ক্রেজি। তো ওরা একটা কথা বলে, আর ইউ ক্রেজি? মানে এতটা যুদ্ধের মধ্যে আপনারা বর্বর যুগ বলতেছেন না, সেজন্য বর্বর যুগের কথা বলছি। যে 400-500 মানুষ আপনি হত্যা করেছেন, সেটা এই সভ্যতার যুগে এসে কিছুদিন আগে আপনি এর চেয়ে বেশি মানুষ হত্যা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আমার নবী এই জায়গাটা চান নাই। আচ্ছা, বিদায় হজ্জের ভাষণে এসেছেন, আমার নবীর অ্যাড্রেস দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। মুসলমানদেরকে বলছে না, আমার নবী পৃথিবীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। It's a new world order announced by the Holy Prophet sallallahu alaihi wasallam. আচ্ছা, অ্যানাউন্সটা কিভাবে দেখেন? বেটা আজকে থেকে আমার নবী বলছেন, আজকে থেকে সমাজের মধ্যে ভ্যালিডিটি এবং অ্যাপ্রিসিয়েশন স্কিন বেসড হবে না। স্কিন বেসড, নো ম্যাটার হু ইউ আর, হোয়াট ইজ ইউর স্কিন কালার, হুইচ কান্ট্রি ইউ বিলং টু, আফ্রিকান, ইউরোপিয়ান, আরবিয়ান, doesn't matter. Even you are an African slave, but আপনার মধ্যে যদি অন্তরের মধ্যে গড অ্যাওয়ারনেস থাকে, গড অ্যাওয়ারনেস, গড অ্যাওয়ারনেস কাকে বলে? তো গড অ্যাওয়ারনেস হচ্ছে ডুস করেন আর ডোন্টস করেন, প্রত্যেকটা জায়গায় আপনার ভিতরে বিষয়টা থাকবে যে এটার জন্য আমাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটাকে গড অ্যাওয়ারনেস বলে। যেই ব্যক্তির ভিতরে গড অ্যাওয়ারনেস আছে, আমার স্টেটের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, ইভেন হি ইজ অ্যান আফ্রিকান স্লেভ, নো ম্যাটার। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে স্কিন বেস যে আইডেন্টিটি আমাদের মধ্যে কিন্তু এখনো রয়ে গেছে। আপনি বলবেন হুজুর না আমরা তো মুসলমান। এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে বলছেন, তো আপনাদের জনাব ট্রাম্প সাহেব অনেক রুট, আল্লাহ না ভুল বলেছেন, এর চেয়ে বেশি রুট আপনার সমাজের চৌধুরী সাহেব, যার কাছে টাকা পয়সা আছে। আমরা যাদের কাছে কিছুটা, আমি আমার কথা বলি, আমরা যারা হুজুর এখন আমরা তো অনেক বড় এলি, সবার সাথে কথা বলি না, পয়সা হলো না হলে হাতও ধরি না। বুঝতে পেরেছেন? এটা কিসের কারণে? আমার কাছে সর্বোচ্চ 2 কোটি টাকা আছে, হয়তো 2-4 জন মানুষ আমাকে চিনে। আপনি সে একটা মহাদেশের প্রেসিডেন্ট, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ফ্লাইট নিয়ে গেলে, মানে জেএফকে থেকে যদি আপনি ক্যালিফোর্নিয়া যান 8 ঘন্টা সফর করতে হয় ফ্লাইটে, আর আপনি জেএফকে যদি হিথ্রো আসেন তো 7.5 ঘন্টায় আসতে পারবেন। জেএফকে থেকে যদি আপনি ডালাস যান, বুঝতে পেরেছেন, 9 থেকে 10 ঘন্টা লাগে। তো সেই মহাদেশের প্রেসিডেন্ট, সে যে আমাকে গমতেছে, এটাই তো বড় কথা। এর যে কম টাকার লোক আমাদের এখানে, আমাদেরকে আমরা বুঝি না মানসিক সাইকোলজি, হ্যাঁ, সবার সাথে আমরাও তো মিশতে চাই না। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আমার নবী স্কিন বেসড এই আইডেন্টিটি বন্ধ, ইন্টারেস্ট বেসড যে ইকোনমি, সেটাকে আমার নবী বলেছে আমি পায়ের তলে দিয়ে সেটাকে একেবারে সমাজ থেকে ডিসঅ্যাপিয়ার, এলিমিনেট করে দিয়েছি।
এরপরে আমার নবী লেবার রাইটস ঘোষণা করেন, হিউম্যান রাইটস ঘোষণা করেন, উইমেন রাইটস ঘোষণা করেন, প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলেন আমার নবী। এই বিদায় হজ্জের ভাষণের মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবীর পুরা সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দুইটা, একটা জ্ঞান, একটা ভদ্রতা। বড় আজীব জিনিস একটা জ্ঞান, এটাকে আপনারা শুধু কান দিয়ে শুনলে সুন্দর হবে না, আমরা ভিতর থেকে বোঝার চেষ্টা করি। সাহাবী বলছেন হিস্ট্রির মধ্যে আমাদের দেখা মতে আমার নবীর মতো এত ডাউন টু আর্থ মানুষ জমিনেও ছিল না। ইমামুল মুরসালিন নবী, কিন্তু আমার নবীর কথায়, বার্তায়, চাহনিতে গরিব থেকে গরিব পর্যন্ত বুঝতে পারতেন না যে আমার নবী অনেক মহান। যেখানে যেতেন সবার সাথে বসে যেতেন, বাচ্চাদের সাথে খেলতেন। ইমাম হাসান, ইমাম হুসাইনকে এত বেশি মহব্বত করতেন। আমার এমপি চাচা কোনোদিন উনার নাতিকে কান্দে নিয়েছেন, আমার বাবা নেন নেই। কারণ আমার বাবা মনে করেন আমি ভাই সরকারি অফিসার, মানছে কি বলবে, নাতিরে কান্দে নিয়ে হাঁটলে প্রেস্টিজের সাথে যায় না। সরকারি অফিসার হলে নাই, আমাদের খুব কম সংখ্যক মানুষ। সেই জায়গার মধ্যে আমার নবী হাসান এবং হুসাইনকে কান্দে নিয়ে মদিনা শরীফের গলিতে গলিতে হাঁটতেন। আজিব। এরপরে আপনি দেখেন আখলাকের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, এরপর আমার নবী সব সেটেলমেন্ট গুলা চাইতেন পিসফুল হওয়ার জন্য, এবং সবসময় চেষ্টা করতেন আপনার রাইটস যেন বরকরার থাকে। মানে আমি ভিতরে এক বাইরে আরেক, সেরকম না। সেই কারণে আমার নবীর সোসাইটিতে থাকা নন মুসলিম, তারা আমার নবীকে পছন্দ না করলেও, মানে আমার নবীর সাথে এগ্রি না হলেও, সবাই তার খুব গুরুত্বপূর্ণ জিনিসটা আমার নবীর কাছে আসে রাখতেন। কেন? জানতেন যে এই জিনিস কখনো বিফলে যাবে না। এই পার্সোনালিটি আমরা সবাই, আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা আমার সোসাইটিতে কোন নন মুসলিম আমাদের কাছে আসে, যদি না আসে তো বুঝতে হবে আমাদের দিলের ভিতরে আমার নবীর সুন্নতের ওই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। আমরা যেটাকে সুন্নত মনে করছি, বুঝতে পেরেছেন, সেটাও সুন্নত, সওয়াব পাবেন, কিন্তু অরিজিনালি হচ্ছে পার্সোনালিটি। আমার নবীর সুন্নত দিয়ে পার্সোনালিটিকে সাজানো, এরকম জ্ঞান দিয়ে, ভদ্রতা দিয়ে, নম্রতা দিয়ে নিজের পার্সোনালিটিকে সাজানো। আচ্ছা, এতটুকুন পর্যন্ত আমরা বুঝেছি। এরপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যখন কাজ শুরু করেছে, ওয়েস্টার্নাইজেশন হয়েছে। ওয়েস্টার্নাইজেশন হওয়ার পরে তারা চেষ্টা করেছে সোসাইটি থেকে দিন কেন যেন আস্তে আস্তে লেস সিগনিফিকেন্ট হয়েছে। কেউ জোর করে দিনকে লেস সিগনিফিকেন্ট করে না, সিস্টেম করে দেয়, পলিসি মেক করে দেয়, দিন আস্তে আস্তে লেস সিগনিফিকেন্ট হয়েছে। আপনি দেখেন আমাদের ব্রিটিশরা চলে গেছে, সিলেবাস সিলেবাসের মধ্যে একটা পার্থক্য এসেছে। পার্থক্য আসার পরে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি বড় জায়গায় যাওয়া, বড় জায়গায় কোনো কিছু করা, সবকিছুর ধার আমার জন্য কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। এগুলো পলিসির কারণে। এখন আমার জায়গায় কি রয়েছে, আমার কাছে রয়েছে দাফন কাফন। আপনি মারা গেলে এরপর আপনি বিয়ে করলে আগ পড়াবো, আর আপনার ঘর যদি উদ্বোধন করেন তাইলে আপনি আমাকে ডাকবেন, আমি খতম পড়াবো। এগুলো আমার নবীর শরীয়তের সাথে, আমার নবীর রেখে যাওয়া দ্বীনের সাথে, এটা আমি মনে করি একেবারে ইনসাল্ট করা। কি করা? ইনসাল্ট করা। আমি দাফন কাফন করবো ভলেন্টারিলি, আমি 10 গ্রাম পর্যন্ত আমাকে ডাকবে, আমি জানাজা পড়াবো, যাবো, সবকিছু করবো, ভলেন্টারি জব। বিয়েতে ডাকবেন, ভলেন্টারি জব। ঘর উদ্বোধন করতেছেন, সবাই মিলে যাবো, দোয়া দরুদ করবো, ভলেন্টারি জব। কিন্তু দিস ইজ নট মাই জব। আপনি যখন এটাকে জব হিসেবে করবেন, আপনি বুঝতেও পারবেন না সোসাইটির মধ্যে কখন আপনার দাড়ির, আপনার টুপির, আপনার পাঞ্জাবির দাম যেটা, সেটা যে লেস সিগনিফিকেন্ট হয়ে নিচের দিকে চলে গেছে, আপনি বুঝতেও পারেন। সেই কারণে আমি যখন বিয়ের বাজারে গেছি, তা আমি একটা সোসাইটি থেকে বিয়ে করতে চাচ্ছি। এখন সোসাইটির লোকজনকে আপনি বলেছেন যে ভাই ছেলে কি করে, আমি বলছি ছেলে হুজুর। না ঠিক আছে, ছেলে হুজুর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানাবো। ওই জানাবোর মধ্যে 10 বছর শেষ। তো আপনি মেসেজ পেয়ে গেছেন, তাইলে আপনি আস্তে আস্তে লেস সিগনিফিকেন্ট হয়ে গেছেন। পলিসি হয়েছে। এরপর আমি আমার পার্সোনালিটি দেখি, আমি সোসাইটির মধ্যে কথা যেভাবে বলা দরকার, কারণ সোসাইটি ইন্টেলেকচুয়ালি অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, সাইকোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আমাদের ছেলে যাদের বয়স এখন 12 থেকে 15 বছর, তারা আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। আপনি যেই ধরনের ইংরেজিতে কথা বলবেন তারা বুঝে, তারা আপনার চেয়ে, আমাদের চেয়ে, আমরা যারা ইংল্যান্ড আমেরিকাতে থাকি আমাদের চেয়ে অনেক ভালো ইংরেজি বলে, এবং তাদের প্রশ্নের ধাঁচ পরিবর্তন হয়ে গেছে। তারা কি কি ধরনের প্রশ্ন করে, এটা যদি আমরা সাধারণ মজলিসে বলি, মানুষের ঈমান হুমকির মুখে পড়ে যাবে।
মানুষের ঈমান এই যে আমি জাস্ট একটা প্রশ্ন আপনাদেরকে জাস্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য, মানে ইন্টেলেকচুয়ালি আমাদের ছেলে পুলে আমাদের বাপ-দাদারা কোনোদিন এই প্রশ্ন করেন নাই। a very simple question of 15 years of age, একটা 15 বছরের ছেলে। তো ওস্তাদ আপনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন পৃথিবীর জন্য, ওয়া ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ, তাহলে ফিল আরদের জন্য বানিয়েছে। এরপরে আমি বলছি আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তো কন্ট্রাডিকশন হয়ে গেছে না? বানিয়েছেন কিসের জন্য? ফিল আরদের জন্য। তো ফিল আরদেরটাকে ফিল জান্নায় হলো কেন? নাম্বার 1। নাম্বার 2, তো জান্নাতের মধ্যে শয়তানকে যেহেতু, কারণ আমার জুমার স্পিচ থেকে প্রশ্ন, শয়তানকে যেহেতু বের করে দিয়েছে, তাহলে এই শয়তান আবার জান্নাতে ঢুকলো কেমনে? তাহলে জান্নাতের গার্ড কোথায় ছিল তখন? আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি বলেন নাউযু বিল্লাহি মিন যালিক, আপনি আমার ছেলেটাকে এই তিজমের দিকে ঠেলে দিলেন। হ্যাঁ, এগুলা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এবং সামনের প্রশ্নগুলো আরো খতরনাক হবে। এগুলা হচ্ছে সোসাইটির মধ্যে এই যে যারা কনসেপ্টিভ মাইন্ডসেটের লোক, পারসেপটিভ মাইন্ডসেটের লোক, তাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে। আপনি সিম্পল খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি যান, আমার ছেলেকে জিজ্ঞেস করেন কি খাবেন, একেবারে আমাদের চট্টগ্রামের গৌগ্রামেও যদি গিয়ে জিজ্ঞেস করে, সে বলবে চিকেন ফ্রাই খাবো। আপনি তাকে পিঠা বলেন, খাবে না। তো পিঠা আমার জিনিস, আর চিকেন ফ্রাই ওয়েস্টার্নাইজড। আপনি যদি তাকে বলেন পিজা, সে খাবে, বার্গার খাবে। আপনি তাকে চিতল পিঠা খাইতে বলেন বা আপনারা কি কি পিঠা বানান খাইতে বলেন, খাবে না। তাহলে অটোমেটিক্যালি আপনি আপনার জানা না জানা সবকিছুর মধ্য দিয়ে আপনার ঘরে থেকে কোন মুহূর্তে সে ওয়েস্টার্ন হয়ে গেছে আপনি বুঝানো নেই। আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে দেখেন ওয়েস্টার্নাইজড হতে হতে এখানে যে সমস্যাটা এখন দাঁড়িয়েছে সেটা হচ্ছে, ধরুন আমি আমেরিকা এবং ইংল্যান্ড এই দুই দেশের কথা বলি, যেহেতু আপনি দিন থেকে বের হয়ে গেছে, তাদের কাছে এখন জীবনযাত্রা সেকুলারাইজড এবং ওয়েস্টার্নাইজড জীবনযাত্রা, সায়েন্স টেকনোলজি, তাদের ম্যাক্সিমাম টাইম যায় স্ক্রিনে মানে তাদের বলতেন আমাদেরও সেই মোবাইলে। এখন ধরেন তাদের উপাসনালয় বন্ধ হয়ে গেছে, পরিবারের যে সিস্টেম সেটা নষ্ট হয়ে গেছে, বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে, ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি। ঘরগুলা দেখেন উন্নতির কারণে ঘরগুলা অনেক সুন্দর চমৎকার, চোখ ধাঁধানো, আপনি টিভিতে দেখতেছেন, অনেক দারুণ, কিন্তু ঘরের ভিতরে কোনো শান্তি নাই। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, মানসিক অশান্তি, আইডেন্টিটি ক্রাইসিস, সবকিছু মিলে এগুলা কিন্তু আবার আপনি টিভিতে দেখছেন না। টিভিতে দেখছেন সুন্দর গাড়ি, সুটেড বুটেড লোক, হাই হ্যালো বলছে, চমৎকার করে খাচ্ছে, কিন্তু ভিতরের হিস্ট্রি অসম্ভব দুর্গন্ধযুক্ত। আমরা এখন যখন কথা বলতেছি, কথা তো শুরুও করি নাই, এতক্ষণের মধ্যে ইংল্যান্ড আমেরিকাতে মিনিমাম 20 জন ছেলে আত্মহত্যা করেছে। How many people? At least 20 people committed suicide in these 20 minutes. আপনারা দেখেন না, হঠাৎ করে আমেরিকাতে ঘর থেকে বের হয়ে ছেলেটা 20 জনকে গুলি করে কিছুদিন আগে আমাদের পুলিশ অফিসার মেরে ফেলেছে। রাস্তার মধ্যে মেয়েকে দিয়ে, আপনি বিশ্বাস করবেন, আমার মেয়েকে স্কুলে ঢুকিয়ে আল্লাহু খায়রু হাফিজাহু ওয়া হুয়া আরহামুর, আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। কারণ আমি ঘরে যাইতে যাইতে কোন দুর্ঘটনা ঘটায় ক্যান নট গ্যারান্টি। এটা আমি বলতেছি পৃথিবীর সবচেয়ে সভ্য দুনিয়ার কথা। তাইলে কোন জায়গায় সমস্যাটা হয়েছে? সমস্যাটা হয়েছে আপনি দিনকে বাদ দিয়ে সোসাইটির মধ্যে কিছু ক্রাইম হয়েছে। ক্রাইমের মধ্যে ফ্যামিলি ব্রোকেন, ছেলে জানে না তার মা কোথায় থাকে, তার বাবা কোথায় থাকে, মাঝে মধ্যে দেখা হয়। প্রতিবেশীর যে কনসেপ্ট সেটা তো অনেক আগে এলিমিনেট হয়ে গেছে। এর পরবর্তীতে আপনার টোটাল টাইমটা স্ক্রিনের মধ্যে চলে গেছে। আপনি হয়ে গেছেন ইনডোর জেনারেশন। কি জেনারেশন? ইনডোর জেনারেশন। আল্লাহ সূর্য বানিয়েছেন টু মেক ইউ আউটডোর জেনারেশন। আপনি সারাদিন ফুটবল খেলেছেন, গায়ের রং কালো হয়ে গেছে। রং কালো হয়েছে ঠিক, আপনার গায়ের ভিতরে কিছু ডিমান্ড আল্লাহ রেখেছেন যা সূর্যের আলো ফুলফিল করে। এখন আধুনিক সায়েন্টিস্টরা বলছে আপনি যদি ডেইলি 1 ঘন্টা সূর্যের আলোর নিচে থাকেন সকালবেলা এবং বিকালবেলা, তো আপনার ভিতরে ডিপ্রেশন 60% কি হয়ে যাবে, অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। এমন আমি হয়ে গেছি ইনডোর জেনারেশন। ইনডোর জেনারেশন, একজনের সাথে একজনের কানেক্টিভিটি নাই, ঈমান নাই, মসজিদ নাই, নামাজ নাই, রোজা নাই, ধর্ম নাই, বা আপনি যে ধর্ম পালন করেন নাই। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, সোসাইটির মধ্যে দুইটা রোগ অসম্ভব জটিল আকার ধারণ করেছে। একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন আর একটা হচ্ছে ডিপ্রেশন।
ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, যেটাকে আপনারা WHO বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা 2014 এটা ঘোষণা করেছে যে ডিপ্রেশন হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। ডিপ্রেশন, অ্যাংজাইটি। আমরা কি কন্টিনিউ করব? দেখেন আচ্ছা, আচ্ছা